দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নওগাঁয় ডাক্তার সালেক চৌধুরী নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়। শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে বহিষ্কার ও পদ স্থগিত হওয়া 23 নেতাকর্মীকে আবার দলে ফিরিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে তার নির্বাচনী কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে 2-1 দিনের মধ্যেই জনাব তারেক রহমানকে দলের নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে। সবাইকে স্বাগত জানাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার নিবেদিত দেশ সাম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচনের যাত্রা শুরু হয়েছে, ভোটের গাড়ি রওনা দিয়েছে এবং এই কারণেই নির্বাচনের হিসাব নিকাশও শুরু হয়েছে। আজকে আলোচনার বিষয় রেখেছি নির্বাচনের হিসাব নিকাশ, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে আজকে যুক্ত হয়েছেন আব্দুল্লাহ কাফি রতন, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আমার সাথে যুক্ত হয়েছেন ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, নির্বাচনের হিসাব নিকাশ শুরু হয়েছে। এই যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নির্বাচনে কাউকে বহিষ্কার করা হচ্ছে, আবার কাউকে বহিষ্কার করা হচ্ছিল তাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে। মানে অনেকটা এরকম যে নির্বাচনকে ব্যালেন্স করার একটা চেষ্টা করা হচ্ছে। আমি আলোচনাটা শুরু করতে চাই আব্দুল্লাহ কাফি রতন আপনাকে দিয়ে। এবারে নির্বাচনটা হচ্ছে একটা ভিন্ন প্রেক্ষাপটে। নির্বাচনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, নির্বাচনে অনেকগুলো নতুন নতুন বিষয় যুক্ত হয়েছে। সেই বিষয়গুলোকে আসলে যদি বলতে যাই, গণভোট নিয়ে একটা বিশাল আলোচনার বিষয় রয়েছে। এবারের ভিন্নতা বলতে এবারে নির্বাচনটাকে আপনি কিভাবে দেখছেন? শুরুতেই যদি আমি জানতে চাই, বিশ্লেষণ করতে চান আপনি কিভাবে? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক আমার শুভেচ্ছা। এবারের নির্বাচনটা অবশ্যই একটা ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচন হচ্ছে। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই পরিবর্তন বা যেই আকাঙ্ক্ষা আমাদের তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রেক্ষিতেই কিন্তু এই নির্বাচনটা হচ্ছে। আপনার যেই সরকারকে হটিয়ে দিয়ে গণ অভ্যুত্থান বিজয়ী হয়েছে, সেই সরকার 3টা নির্বাচন করেছিল। 2014 সালের 5 জানুয়ারি, 2018 সালের 30 ডিসেম্বর এবং 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন। এই 3টা নির্বাচনে 3 ধরনের ম্যানিপুলেশন হয়েছে। প্রথম নির্বাচনে আপনার প্রার্থীরা অংশগ্রহণ করে নাই। দ্বিতীয় নির্বাচনে আপনার রাতের বেলায় ভোট হয়ে গেছে। তৃতীয় নির্বাচনে আপনার আমি এবং ডামি, আপনার অফিসিয়াল আওয়ামী লীগ বনাম বিদ্রোহী আওয়ামী লীগের নির্বাচন হয়েছে। ফলে মানুষ যেই নির্বাচনের মধ্য দিয়ে নিজের মত প্রকাশ করার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে। তারা ম্যান্ডেট দিতে পারে নাই, এবং তারা পছন্দ করার যেই অধিকার তাদের, সেই অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। এবং যেই প্রেক্ষাপটেই মানুষের তীব্র ক্ষোভ, বিক্ষোভ এবং মানুষের মনের গভীরে যেই ক্ষোভ জমেছিল, তার পুরা বহিঃপ্রকাশ ঘটেছিল এই 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এবং 24-এর গণ অভ্যুত্থান পরে অনেক কথা বলা হয়েছে। গণ অভ্যুত্থানের একজন কর্মী হিসাবে আমি কথা বলতে চাই, মানুষের সবচেয়ে বেশি আগ্রহ ছিল যে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে তাদের যেই আকাঙ্ক্ষিত যে সরকার, সেই সরকার ক্ষমতায় আসবে। ফলে অধ্যাপক ইউনূসের কাছে মানুষের আকাঙ্ক্ষা ছিল যে তিনি একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন, যে নির্বাচনে কালো টাকা, পেশি শক্তি, ধর্মের অপব্যবহার এবং প্রশাসনিক কারসাজি মুক্ত একটা নির্বাচন তিনি করবেন। এবং দেখেন, নেপালে এরকম একটা যুব বিদ্রোহের কারণে ক্ষমতাসীন সরকার অপসারণ হয়েছে, এবং তারা যিনি দায়িত্ব নিয়েছেন, তিনি দায়িত্ব গ্রহণ করার পরের দিনই ঘোষণা করে দিয়েছেন কোন মাসের কোন তারিখে নির্বাচন হবে। একটুখানি রতন ভাই আপনাকে থামাই এবং এর সাথে একটা যুক্ত করি। সেটা হলো যে আপনি বারবার বলছেন একটা আকাঙ্ক্ষা বা প্রত্যাশার কথা বলছেন, যে জুলাই পরবর্তী সময়ে আমাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পাবো, ভোটের অধিকার পাবো, এবং সেরকমই আশ্বাস আমাদেরকে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যে প্রত্যাশার কথা আপনি বলছেন, প্রাপ্তির খাতায় যদি আপনি নাম্বার দিতে চান, মানে তাকে মূল্যায়ন করতে চান, কতটুকু পেয়েছেন প্রত্যাশা অনুযায়ী? প্রাপ্তি কতটুকু? না, প্রথম কথা হচ্ছে যে এই
এই সরকার মানে আমাদের লড়াইয়ের ফলে যে সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকার যারা মানে অংশগ্রহণ করেছেন বা যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তাদের মধ্যে গুটি কয়েক ছাড়া অধিকাংশই কিন্তু এই গণঅভ্যুত্থানের সাথে যুক্ত ছিলেন না। এটা আমি দায়িত্ব নিয়েই বলছি, ইনক্লুডিং আমাদের প্রধান উপদেষ্টা। কারণ এই গণঅভ্যুত্থানে আমাকে কেউ এখন দেখাতে পারে নাই যে উনি প্যারিসে বসে বা মানে যে অলিম্পিক উদ্বোধন করছিলেন, অলিম্পিক দেখছিলেন, সেখানে বসে এই গণঅভ্যুত্থানের পক্ষে কোনো কর্মকাণ্ড তিনি পরিচালনা করেছিলেন কিনা, বা উনি কোনো বিবৃতি দিয়েছিলেন কিনা, উনি কোনো মানে মানে জনগণকে আহ্বান করেছিলেন কিনা। এখন অনেক কিছু বলা যাবে যে মেটিকুলাস, অমুক তমুক, এত বছর আগ থেকে তিনি যুক্ত ছিলেন। আমাদের সময় একজন ভিসি ছিলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, নাম বলবো না, ওনার শ্রদ্ধেয় মানুষ। ওনাকে যখন বলা হলো যে আপনি 71 সালে আপনার ভূমিকা নেগেটিভ ছিল, উনি ওনার 71 সালে কানাডায় ছিলেন, ট্রাঙ্ক থেকে বের করে নিয়ে এসেছিলেন যে 71 সালে কোনো মুক্তিযুদ্ধের কোনো একটা অনুষ্ঠানে তিনি চাঁদা দিয়েছিলেন। তো এই রকম মেটিকুলাস কথা অনেকে বলতে পারেন, কিন্তু আমরা যারা মাঠে ছিলাম, আমাদের উপর যারা মানে মানে সেনাবাহিনীর আক্রমণ, পুলিশের আক্রমণ হয়েছে, তখন কিন্তু কাউকে পাশে পাইনি। এখানে যারা আছেন, অনেক আমার শ্রদ্ধেয় শিক্ষকরাও আছেন, তাদেরকেও কিন্তু আমরা মাঠে দেখিনি। ফলে আমরা যেই আকাঙ্ক্ষা থেকে এই গণঅভ্যুত্থানটা করেছিলাম, তাদের আকাঙ্ক্ষার সাথে কিন্তু সেটা মিল নাই। ফলে তারা প্রায়োরিটি ফিক্স আপ করতে পারছেন না যে জনগণের প্রায়োরিটি কি আর এই সরকার কি করবে। হ্যাঁ, জনগণ কি চেয়েছে আর এই সরকার কি করছে। ফলে একটা এবং যেই মব সন্ত্রাস, এই মানে আইন সালিশ কেন্দ্র যেই রিপোর্ট পেশ করেছে, তাতে যে ভয়াবহ চিত্র উঠে এসেছে, সেটা মব সন্ত্রাসের কথা বলেন, নারীদের উপর নিপীড়নের কথা, যৌন নিপীড়নের কথা বলেন, ধর্ষণের পর হত্যার কথা বলেন, একটা বিভৎস অবস্থা 2025 সালে ছিল। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা একটা নির্বাচন দিকে যাচ্ছি, এবং মাননীয় প্রধান উপদেষ্টা, আমি ঐকমত্য কমিশনের একজন আলোচকদের ছিলাম, অংশগ্রহণকারী ছিলাম, সর্বশেষ সভায় তিনি বলেছিলেন যে একটা ঐতিহাসিক নির্বাচন হবে, একটা আনন্দ ঘন নির্বাচন হবে। কিন্তু নির্বাচনের শুরুটাই হাদির মতো একজন মানে প্রার্থীর হত্যাকাণ্ড এবং অনেক ঘটনার মধ্যে দিয়ে একটা বিষাদময় পরিবেশে এই নির্বাচনটা শুরু হতে যাচ্ছে। আমি ডক্টর আসিফ শাহান, আমি আপনার কাছে চলে যেতে চাই। নির্বাচন নিয়ে পুরোপুরি আপনার ভাবনাটা আমি একটু জানতে চাই। এবং শুরুতেই যে নিরাপত্তাজনিত বিষয়টি, মানে আমরা কিন্তু এখন প্রত্যেকে শুধু যে আগে ভোটাররা আতঙ্কিত থাকতো একসময়, এখন প্রার্থীরাও আতঙ্কে থাকে যে কখন আমি রাস্তায় বের হব, কখন আমার জন্য একটা বুলেট হয়তো বা অপেক্ষা করছে। তো এই যে যখন হিসেব নিকেশ, আমরা রাজনীতির হিসেব নিকেশ করছি, তখন এই নিরাপত্তার ইস্যুটাও কিন্তু আসছে যে আসলে কোন প্রার্থী কতটুকু সেফ থাকতে পারে, কোন দলে গিয়ে সেফ থাকতে পারে, এই হিসাবগুলোও কিন্তু করছে। ছোট ছোট দলের যে প্রার্থীরা রয়েছে, তারা নিজেদের সেফটির জন্য গিয়ে বড় দলের সাথে গিয়ে মিশছে। পুরো এই নির্বাচনটাকে নিয়ে আপনার বিশ্লেষণটা কি? ধন্যবাদ আপনাকে। আপনি ছোট দলগুলোর যে কথাটা বললেন, সেটাকে আমার মনে হয় না সেটা এটার কোনো একটা কারণ। এটা সম্পূর্ণ স্বার্থ সংশ্লিষ্ট একটা কারণ। এটা হচ্ছে আপনি পার্লামেন্টে যেতে চান, সেটার জন্য করছেন, এটার জন্য জাস্টিফিকেশনের জন্য আপনি অনেক কিছু বলতে পারেন, এটাকে আপনি একটা জাস্টিফিকেশন হিসেবে দাঁড় করিয়েছেন। সো এইটার আপনি এই যে বক্তব্যটা দিলেন বা এইটি যেটা বললেন, সেটার সাথে আমি একমত না। এখন হচ্ছে নির্বাচনের যে সামগ্রিক যে অবস্থার কথা যদি আপনি বলেন, যে এইটা এখন মোটামুটি পরিষ্কার। আমরা আবারও না, এটা আমরা জোট কেন্দ্রিক একটা রাজনীতির দিকে যাচ্ছি, এবং খুব স্পষ্ট আমরা দুইটা ভাগে, একটা বিএনপি এবং বিএনপি নেতৃত্বাধীন জোট আমরা একটা দেখছি, আরেকটা আমরা দেখছি হচ্ছে গিয়ে জামাত ইসলামী নেতৃত্বাধীন একটা জোট। এখন এসেনশিয়ালি এটাকে পলিটিক্যাল আইডিওলজিক্যালি ডিভাইড করা একটু ডিফিকাল্ট, যে জামাত সেই ডিভিশনটা করতে চাবে না, যেহেতু তারা এনসিপিকে বলবে যে এটা তো সেন্ট্রিস্ট দল বা এই হিসেবে। বাট এই জোটে অন্যান্য তার যে জোট সঙ্গীগুলো আছে, তাদের যে বক্তব্য, তাদের যে আইডিয়া, তাদের যে ধারণা এবং তাদের যে বিশ্বাস, সেইটা নারীর অধিকার থেকে শুরু করে সেইটা হচ্ছে গিয়ে আপনার রাষ্ট্রের যে ক্ষমতা কাঠামোর যে চেহারার কথা ওনারা বলেন, যে অর্থনৈতিক ব্যবস্থার কথা সেটা বলেন, সেটা ডানপন্থী ধারণারই একটা অংশ। সো একটা ওই বিভাজনের দিকে আমরা চলে যাচ্ছি কিনা, সেটা হচ্ছে একটা বড় ধরনের কনসার্ন। এনসিপি তো নিজেকে মধ্যপন্থা দল হিসেবে তো দাবি করেছিল। এখন আপনি দাবি করছেন, খুব ভালো কথা, সেটাতে আমার কোনো আপত্তি নেই, আপনি দাবি করতে পারেন। আপনি মধ্যপন্থাকে কিভাবে ডিফাইন করছেন এটা এখন পর্যন্ত পরিষ্কার হয়নি। বাট তার চেয়েও যেটা বড় কথা হচ্ছে
হচ্ছে যে এনসিপির এখন পর্যন্ত যে অবস্থান, সেটাতে আমি যেটা দেখেছি যে তারা 270টা আসনে বোধহয় তারা প্রার্থী দেবেন না, 30টা আসনে বোধহয় প্রার্থী দেবেন। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি একটা মধ্যপন্থী দল, আবার এই জোটের শর্ত অনুযায়ী ওই 270টা আসনে কিন্তু আপনার দলের ভোটারকে বলতে হবে তারা যেন জোটের প্রার্থীকে ভোট দেয়। এখন আপনি যাদের সাথে জোট করেছেন, সেই জোটে এমন রাজনৈতিক দল আছে যারা মনে করে যে নারীর কর্মঘণ্টা 5 ঘন্টা হওয়া উচিত। আপনার সেখানে এমন রাজনৈতিক দল আছে যারা ওপেনলি ঘোষণা দিয়েছে যে তারা আফগানিস্তানের মতো একটা রাষ্ট্র তারা বানাতে চায়। এখন তাহলে আপনি কি আপনার দলের যে ভোটাররা আছে 270টা আসনে, তখন আপনি যখন ওই ভোটারদেরকে বলছেন তাদের নির্বাচন, তাদের হচ্ছে গিয়ে চুজ করা বা চয়েস করা প্রার্থীকে ভোট দিতে, তা আপনি তাহলে আপনার দলের ওই ভোটারদের বলছেন যে যারা এই কথাবার্তাগুলো বলছে তাদেরকে তুমি ভোট দাও, আমার কোনো সমস্যা নেই। তাহলে এইটা ঠিক কোন ধরনের মধ্যপন্থা, এটা আমি জানি না। সো এসেনশিয়ালি ওনারা যদি মধ্যপন্থা বলেন, আবার যদি, তাহলে তো ওনাদের তো এইটাও বলা উচিত যে আমার এই আইডিয়ার সাথে আমি রাষ্ট্রকে যেইভাবে দেখি, সেই রাষ্ট্রকে দেখার আমার যে চেহারা, সেইটার সাথে হচ্ছে গিয়ে আমার যে অবস্থান, এটা যে মেলে না, তাকে হচ্ছে কি আমি আমার ভোটারদেরকে ভোট দিতে বলতে পারবো না। এরকম কোনো অবস্থান বা বক্তব্য আমি এখন পর্যন্ত এনসিপির কাউকে দেখিনি। তো কাজে আপনি মধ্যপন্থা বলবেন, আবার হচ্ছে এইরকম আইডিওলজি যে তার সাবস্ক্রাইব করবে যারা, তাদের সাথে জোট করবেন, এবং আবার আপনি আপনার ভোটারদেরকে বলবেন যে হ্যাঁ আমি যেহেতু জোট করছি তাদেরকে তুমি ভোট দাও, এই কথাগুলো ভয়াবহ কন্ট্রাডিক্টরি হয়ে গেল। সেটা একটা। আমি যেটা আশা করেছিলাম যে এই নির্বাচনটা হওয়া উচিত ছিল আইডিয়া নিয়ে, যে আমাদের রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের এই ধারণাগুলো আছে, আমি এইটাকে প্রপোজ করছি, আরেকটা দল আরেকটাকে প্রপোজ করছে, কোন আইডিয়াটা বেটার হবে। আমার এমপ্লয়মেন্টের একটা বড় ধরনের সমস্যা আছে। সো আনএমপ্লয়মেন্ট বা আন্ডার এমপ্লয়মেন্ট দূর করার জন্য আমার প্রস্তাব হচ্ছে এইটা। আপনি জোট করেন, আমার কোনো সমস্যা নেই। সো এক জোটের থেকে প্রস্তাবগুলো হচ্ছে এইটা, আরেক জোটের থেকে প্রস্তাবগুলো হচ্ছে এইটা। আমার এনভায়রনমেন্টাল সমস্যা আছে, আমার প্রস্তাব হচ্ছে এইটা। এবং আমরা এই প্রস্তাবগুলো নিয়ে, এবং যখন স্থানীয় পর্যায়ে যাবেন, যে জলাবদ্ধতা যদি কোনো একটা ইস্যু থাকে, তাহলে হচ্ছে জলাবদ্ধতার নিরসনে আমার প্রস্তাব হচ্ছে এইটা, আরেক দলের প্রস্তাব হচ্ছে এইটা। সো ভোটার এই ধরনের একটা ইলেকশন, মানে যেটা আমরা পাইনি কখনোই। আমরা তো গত যেই 3টা ইলেকশন, সেটা তো কোনোভাবেই এখানে তো মানে কোনো ধরনের ভোটারের পার্টিসিপেশনও ছিল না। সো এই ধরনের আইডিয়ার উপর নির্ভর করা ইলেকশন আমরা দেখিনি। আনফর্চুনেটলি আমি ঠিক নিশ্চিত না আমরা জোট এবং জোট কেন্দ্রিক যে আলোচনাটা আমরা যেটা দেখছি, সেটা শেষ পর্যন্ত এই ধরনের আইডিয়া কেন্দ্রিক আলোচনায় হবে, নাকি হচ্ছে অমুক ভারতের দালাল এবং হচ্ছে গিয়ে আমি ভারতীয় আধিপত্যবাদ চাই না, অমুক চায়, ওই জোট চায়, ও হচ্ছে ইন্ডিয়ার সাথে ইসে করে ক্ষমতায় আসে, মানে একেবারে গতানুগতিক যেটা আমরা দেখে এসেছি। রাইট, এটা গতানুগতিকের চাইতেও হচ্ছে কি এক সেন্সে খারাপ। আপনি খুব বাইনারি একটা আইডেন্টিফিকেশন, এবং আমরা যে মানে জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রে যখন ছিল, তখন তো সব মতাদর্শের লোকজনই একসাথে হয়ে একটা স্বপ্ন দেখে বা একটা উদ্দেশ্যে একসাথে হয়েছিল। এখন আপনি যখন সেটাকে আবারও এই বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন, সো তখন তো সেটা একটা বড় ধরনের সমস্যা হচ্ছে। মানে যদি আপনার নির্বাচনের টপিক হয় যে অমুক আসলে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, আমি আসলে আওয়ামী লীগের বিচার করব, অমুক আসলে করবে না, আবারও সেই বিভাজনের দিকে যাচ্ছেন। সো আলটিমেটলি নির্বাচনটা আইডিয়ার দিকে না যেয়ে মোরলেস হচ্ছে এই ডিভাইসিভনেস যেইটা, সেইটার দিকে যাচ্ছে। এবং এইটা যেটা করে, এটা কিন্তু কনফ্রন্টেশনের পসিবিলিটি আরও বাড়ায়, এটা সংঘাতের পসিবিলিটি আরও বাড়ায়। এবং এই ক্ষেত্রে যে ব্যাপারটা আছে, যে গত 18 মাসে আমরা যে সরকারকে দেখেছি, সেটা একটা অর্থহীন দুর্বল সরকার, যার আসলে সত্যিকার অর্থে আমরা ডিসেম্বর 18-19 তারিখে এবং তারও আগে, মানে তারও আগেই আসলে বলতে হয়, নির্বাচনী তফসিল ঘোষণার পরেই একজন জনপ্রিয় প্রার্থী যখন হচ্ছে গিয়ে নিহত হন, হত্যাকাণ্ডের শিকার হন, এবং তারপরে এতদিন চলে গেল, সরকার খুব স্পষ্টভাবে কিছু বলতে পারলো না। তো সেই সরকারের ক্ষমতা, সেই সরকারের ক্যাপাবিলিটি, এগুলো নিয়ে তো প্রশ্ন আসছে। এখন নির্বাচনটা যদি ওইরকম সাংঘর্ষিক দিকে যায়, তাহলে সরকার আসলে শেষ পর্যন্ত কতখানি এটাকে ম্যানেজ করতে পারবেন, সরকার কি চিন্তা করছেন, সেটা নিয়ে একটা বড় ধরনের সন্দেহ বা শঙ্কা, প্রশ্ন তো থেকেই যাচ্ছে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলছেন যে নিরাপত্তাজনিত কোনো শঙ্কা নেই, কিন্তু হাদির মৃত্যু সেটা প্রমাণ করে না। প্রার্থীরা এটি নিয়ে চিন্তায় আছে। যে অস্ত্রগুলো লুট হয়েছে, সেই লুণ্ঠিত অস্ত্রগুলো এখন পর্যন্ত উদ্ধার হয়নি। এই সব বিষয়ে কোনো রকমের উদ্যোগও আমরা দেখছি না। আমরা এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই একটা বিরতির পরে ফিরে এসে আলোচনা করব। দর্শক, একটা বিরতি নিচ্ছি। আর আইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকের সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি।
বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচনের হিসেব নিকেশ নিয়ে কথা বলছি। আমার সাথে আমার অতিথিরা যুক্ত আছেন। আমি শুরুতেই চলে যেতে চাই আব্দুল্লাহ কাফি রতন আপনার কাছে। সেটি হলো এবার বলা হচ্ছে আসলে নির্বাচন কমিশনের প্রস্তুতিটা নিয়ে একটু আমি আপনার কাছে জানতে চাই। যেহেতু গণভোট নামে একটা ভোট বহুদিন পরে, মানে বহু বছর পরে জাতীয় নির্বাচনের সাথে গণভোট নামে আরেকটি ভোট যুক্ত হয়েছে। এই গণভোটটি সম্পর্কে সাধারণ মানুষ, মানে একেবারে তৃণমূল পর্যায়ের সেই কৃষক মজুর থেকে শুরু করে রয়েছে, তারা সেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কোনো প্রস্তুতি আছে কিনা জানানোর, এবং সে সাথে অনেকেই বলছেন যে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বিভিন্ন শর্ত আরোপ করে তাদের আসলে নির্বাচনে অংশগ্রহণটাকে নিরুৎসাহিত করা হচ্ছে। এটি আসলে মানে কিভাবে দেখছেন আপনি, যদি আমি একটু আব্দুল্লাহ কাফি রতন আপনার কাছে জানতে চাই। না, প্রথম কথা হচ্ছে যে আপনি স্বতন্ত্র প্রার্থীদের কথা যেটা বললেন যে 1% মানে ভোটারের স্বাক্ষর লাগবে প্রার্থী হতে গেলে। যেমন 4 লক্ষ যদি ভোটার থাকে তাহলে আপনার 4,000 ভোটার আপনাকে প্রার্থী হিসাবে দেখতে চায়, সেটা আপনাকে প্রদর্শন করতে হবে। এবং তার মধ্যে থেকে নির্বাচন কমিশন অ্যাট র্যান্ডম 10টা বাছাই করবে। 10টা যদি ঠিক থাকে তাহলে আপনাকে হলো প্রার্থী হিসাবে স্বীকৃতি দিবে। এইটা হয়েছিল আসলে এক সময় কোন একজন প্রার্থী, নাম বলছি না, তিনি তার সমর্থনে 19 জন না 20 জন প্রার্থীকে ডামি দাঁড় করিয়েছিলেন। কেন ডামি দাঁড় করায়? যে ওই যে পুলিং বুথের ভিতরে যে আপনার পুলিং এজেন্ট থাকে, সে তার নিজের এজেন্ট সহ আরো 20 জন এজেন্টকে নিয়ে একটা মব তৈরি করার জন্য করেছিল। ওইখান থেকে বাঁচার জন্য স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে এই কন্ডিশনটা আসছিল। কিন্তু এই কন্ডিশনটা আবার কি হচ্ছে যে একজন প্রার্থী, একজন ভোটার হলে প্রার্থী হওয়ার যোগ্যতা তার থাকে, তার সেই অধিকারকে খর্ব করে। একজন মনে করেন যে ব্যক্তি, সে কোনো দল করবে না, কিন্তু সে দেশের আইন প্রণয়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে চায়, ফলে সে প্রার্থী হতে চায়। কিন্তু এই যে 1% ভোটারের সমর্থন নিয়ে আপনাকে প্রার্থী হতে হবে, সেই জায়গাটা আপনার অনেকের পক্ষে সম্ভব না। এখানে এখন পর্যন্ত যারা খুব প্রমিনেন্ট প্রার্থী ছিলেন তারা কেউই সেটা করতে পারেন না, ইন্ডিভিজুয়াল যারা। কিন্তু দল থেকে যারা বিদ্রোহী ছিলেন, এমন অনেকেই কিন্তু যারা দলীয় পদে ছিলেন, কিন্তু তারা হচ্ছেন আপনার দলের নমিনেশন পায় নাই, কিন্তু দলের কাঠামো ব্যবহার করে 1% ভোট সংগ্রহ করে তারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এরকম ঢাকা 12তেই এরকম প্রার্থী আছে, যে আমরা যেখানে আছি সেই ঢাকা 12তেই এরকম প্রার্থী আছেন। ফলে যারা রাজনীতি করছেন তারাই কিন্তু সুবিধাটা নিতে পারছেন, কিন্তু যারা ইন্ডিভিজুয়াল কিন্তু যোগ্য সংসদে যাওয়ার জন্য, তারাই 1%-এর ফাঁদে পড়ে তারা প্রার্থী হতে পারছেন না। এইটা হলো আমার একটা প্রশ্নের জবাব। আরেকটা হচ্ছে যে আপনি বলছেন যে গণভোটের বিষয়ে। গণভোট সর্বশেষ হয়েছিল 91 সালে, তারপর আর গণভোট হয় নাই। তার মানে কত বছর? প্রায় আপনার 24 বছর। ফলে গণভোটটা তো আমি 3টা গণভোট দেখেছি। গণভোটগুলোকে সবসময় বলা হতো হা না ভোট। গণভোটে একটা সিঙ্গেল কোশ্চেন থাকতো, সেই কোশ্চেন হা অথবা না। কিন্তু এখানে 4টা কোশ্চেন, এবং সেই 4টা কোশ্চেনের একটা জবাব। এখন 4টা কোশ্চেনের মধ্যে 2টা আপনার হা হতে পারে, 2টা না হতে পারে, কিন্তু আপনার সেই অপশন নাই। কিন্তু সেই বিতর্ক আমরা করেছি, আমরা ঐকমত্য কমিশন সেই বিতর্ক করেছি, কিন্তু সেই জায়গা আজকে যাচ্ছে না। কিন্তু এই যে গণভোটটা হচ্ছে, হা বা না বলার অধিকার তো সকলের আছে, কিন্তু গণভোট যে হচ্ছে, সেই গণভোট নিয়ে শহরেও আমি কোনো ধরনের আপনার জনমত তৈরি করার কোনো দেখছি না। আবার গ্রামাঞ্চলে তো কে করবে এটা? আপনি কি মনে করেন রাজনৈতিক দলগুলি করবে? আমি প্রার্থী, আমার মার্কার পক্ষে বলবো না হানা ভোটের পক্ষে বলবো? ফলে এইটা কে করবে? আবার আমি শুনেছি যে একদল লোক নাকি রিট করতে চাচ্ছে যে সরকার যাতে কোনো উদ্যোগ গ্রহণ না করে, সরকার হা বা না এর পক্ষে যাতে ভূমিকা না গ্রহণ করে। ফলে এই যে হানা ভোট বা গণভোটের কথা, সেইটা সম্পর্কে আসলে এক ধরনের ধোঁয়াশা আছে।
ধোঁয়াশা থেকেই যাচ্ছে। আমি 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 চলে যেতে চাই ডক্টর আসিফ শাহান আপনার কাছে। এই যে নির্বাচন 2026-এর নির্বাচন, এটিতে মানে আজ পর্যন্ত প্রায় 2 শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের খবর পাওয়া গেছে। এর আগে গত বৃহস্পতিবার এবং শুক্রবার প্রায় 99 জনের মনোনয়নপত্র বাতিল করা হয় এবং অনেকেরই এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীও আছে অনেকে। তো সেক্ষেত্রে তাদেরকে আপিলের সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু আপিলের সুযোগ দেওয়ার পরে এটি আপিল হবে, শুনানি হবে, সেটার একটা রেজাল্ট আসবে এবং তারপরে তারা একটা নির্বাচনী প্রচারণাতে যাবে। আপনার কি মনে হয় যে আসলে সেই সময়টা মানে জাতীয় ইলেকশন পর্যন্ত যেতে তারা পর্যাপ্ত একটা সময় পাবে? সময়টা কি পর্যাপ্ত? দেখুন, এইটা তো তাদের জন্য একটা ডিফিকাল্টিজ অবশ্যই তৈরি করবে, মানে এই ব্যাপারে তো কোনো ডাউট নেই। কারণ আপনি এখন হচ্ছে একই সময় যদিও প্রচারণা ফর্মালি শুরু হবে 21 তারিখের পরে, কিন্তু ইতিমধ্যে অনেক প্রার্থী গণসংযোগ করছেন, যাচ্ছেন, বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছেন। এবার আপনি যদি একজন প্রার্থী হন যাকে হচ্ছে অ্যাপিল প্রসিডিওর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তাহলে আপনাকে এখন আপনার লিগাল যে ঝামেলা সেইটা হচ্ছে গিয়ে অ্যাড্রেস করতে হচ্ছে। আপনার হচ্ছে একই সাথে যেই ইস্যুগুলো আছে সেই ডকুমেন্টগুলো জোগাড় করতে হচ্ছে। আবার যদি সেটা অ্যাপিলে বাদ হয়ে যায়, তারপরে সেটা আবার হাইকোর্ট ডিভিশনে যেতে হবে, তারপর আবার অ্যাপিলেট ডিভিশনে যেতে হবে। তো তার মানে আপনি একটা ইস্যুতে পড়ছেন। এখন দেখেন, এখানে আবার কয়েকটা ব্যাপার আছে। যেমন নাম্বার 1 হচ্ছে যে কিছু জিনিসপত্র যেগুলো স্ট্রিক্ট, সেগুলোতে আসলে এই ধরনের প্রবলেম, এই ধরনের ইস্যু তৈরি করার আমি তো কোনো সমস্যা দেখি না। যে ঋণ খেলাপির যে ব্যাপারটা, দ্বৈত নাগরিকত্বের যে ব্যাপারটা, সেই সব ক্ষেত্রে আপনি যদি কাগজপত্র যদি আপনার না থাকে, আপনার যদি হচ্ছে কি এখানে কাগজপত্রের সমস্যা থাকে, দেন ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। প্রবলেমটা তো হচ্ছে অন্য জায়গায়। প্রবলেমটা যে কথাটা বলা হলো যে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে, আমি 2 জনের ইসে কথা বলি, যে মানে জিনিসটা যদি 10 জনকে আপনি র্যান্ডমলি ইসে করছেন। রাষ্ট্র সংস্কারের হাসনাত কাইয়ুম, উনি স্বতন্ত্র দাঁড়িয়েছেন। উনি যে ওনার দলকে যে রেজিস্ট্রেশন দেওয়া হয়নি সেটাও একটা মানে বিতর্কিত বিষয়। উনার ক্ষেত্রে যেটা হয়েছে যে পুলিশ নিয়ে যাওয়ার পরে যেটা হয়েছে যে যিনি সাইন করেছেন তিনি ছিলেন না, তার বৃদ্ধা মা ছিলেন। তার বৃদ্ধা মা পুলিশ দেখে ভয় অ্যাকনলেজ করেননি। তাসিম জারার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভোটার জানেন না যে তিনি কোন জায়গায়। আপনি শেষ ভোট দিয়েছেন হয়তো 2008 সালে বা এইটাতে, এর মাঝখানে যে কনস্টিটিউয়েন্সির বর্ডার চেঞ্জ হয়েছে, আমি নিজেও তো খুব ভালো মতো জানি না। আমি জানি আমি ঢাকাতে, এই ব্যর্থতাটা কার? এই ব্যর্থতাটা ইলেকশন কমিশন। এবং যেটা হচ্ছে যে আপনি যদি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যান, আপনার কিন্তু জানার কোনো উপায় নেই আপনি কোথাকার ভোটার। আমি যদি জানতে চাই যে আমি আসলে তাসিম জারা বা হাসনাত কাইয়ুমের হয়ে যে আমি সাইন করতে পারবো কিনা, আমি কিন্তু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে আমি জানতে পারবো না। ও তাদের একটা SMS সার্ভিস আছে। আমি 23 না 24 তারিখ SMS করেছিলাম, আজকে জানুয়ারি 3 তারিখ, এখন পর্যন্ত কোনো SMS এর আনসার আসেনি। একটা বিরতি নেই ডক্টর আসিফ শাহান, আমি একটা বিরতি নেই ফিরছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশপ্রতীকে। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশপ্রতীক। সোনিয়া হক আপনাদের সাথে আছে। নির্বাচনের হিসাব নিকাশ নিয়ে কথা বলছিলাম আমরা। শুরুতেই ডক্টর আসিফ শাহানের কাছে আমি চলে যেতে চাই। যেমনটা আমরা জোটের রাজনীতির কথা বলছিলাম, আপনি বললেন যে দ্বিবিভাজিত হয়ে গেছে, এখন 2টি জোট, বড় জোট হয়ে গেছে। একটি বিএনপি নেতৃত্বে হয়েছে, একটি জামাতের নেতৃত্বে হয়েছে। এখনো প্রশ্ন যে আসলে কে কার ঘাড়ে ভর করেছে, এনসিপি জামাতের ঘাড়ে নাকি জামাত এনসিপির ঘাড়ে? তো সেক্ষেত্রে এই যে বড় বড় 2টি জোট শেষ পর্যন্ত দাঁড় করানো হলো, এটি কি আসলে দু জোটকে চাপে রাখার জন্য তৈরি করলো? মানে বিএনপি কে চাপে রাখার জন্যই কি জামাত এই জোটটা করতে চাইলো বলে আমার মনে হয়? আপনার কি মনে হয়? চাপে রাখার কিছু নেই, এটা তো খুব মানে ইলেকটোরাল ক্যালকুলেশনের ব্যাপার। এটা হচ্ছে গিয়ে মানে বিএনপির জন্য জোট করা এবং হচ্ছে গিয়ে তার জোটের সঙ্গীদের খুশি করা, এটা বিএনপির জন্য ডিফিকাল্ট, মানে ভেরি ডিফিকাল্ট, তার বিভিন্ন জোটের হিসাব নিকাশের ক্ষেত্রে। দেখুন, আর জামাত এনসিপির যে জোটটা, এটা সম্পূর্ণভাবে জামাত লাভবান হচ্ছে, এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নেই। জামাত দুটো খুব ইম্পর্টেন্ট গেইন এখানে জামাতের হচ্ছে। এক হচ্ছে যে 24 জুলাইয়ের যে ক্রেডিটটা, এখন হচ্ছে জামাত এইটা নিয়ে দীর্ঘদিন ধরেই জামাত দাবি করেছে, এবং এনসিপি ছিল হচ্ছে জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা দল। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্রদের একটা বড় অংশ, প্রায় সবাই এনসিপির সাথে জড়িত ছিল। সেটা যখন জামাতের সাথে চলে যায়, তখন জামাত হচ্ছে এনসিপির ওই জুলাই যে আইডেন্টিটি সেটাকে ব্যবহার করে
সে একটা জুলাই বেসড লেজিটিমেসি তৈরি করতে পারে, যেটা আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি বা যেখানে দেখি যে একটা ইয়াং ভোটারদের মধ্যে তার একটা আপিল আছে, সেটা হচ্ছে কি সে ইউজ করতে পারবে। ভোটের হিসাবে এনসিপি থেকে জামাত যে খুব বেশি কিছু পাবে তা না, কিন্তু যেটা সে পাবে সে একটা লেজিটিমেসি পাবে। আরেকটা যেটা হচ্ছে এনসিপির যে সেন্ট্রিস্ট পজিশনের যে ডায়ালগটা যেটা দেয়, এনসিপি যে অন্তর্ভুক্তিমূলক সমাজ, এই যে রেটরিক যেগুলো আছে সেইগুলোকে ইউটিলাইজ করে জামাত একটা সোফার একটা সেন্ট্রিস্ট লিবারেল কাভারও ইউজ করতে পারবে। এনসিপির এখান থেকে আমি গেইন করার মতো কিছু মানে দেখি না। কিভাবে করবে আসলে জামাত তার জায়গা থেকে তাদের দল থেকে কোনো রকমের নারী প্রার্থী কিন্তু দেয়নি আমরা যতদূর জানি, জোট থেকে দিয়েছে। এবং এনসিপি থেকে যারা ছিল তারা একের পর না, এক না, না, নারী প্রার্থীরা মানে যেটা হচ্ছে আপনি যখন জোট দেখবেন তো জোটে যখন দেখবেন হচ্ছে কি এনসিপির যে 3 জন নারী প্রার্থী এখন আছে তারা তো এখন জোটের প্রার্থী, তো জামাত তো এখন সেই কিন্তু তারা তো আর্গুমেন্টটাই দিবে। নির্বাচন করবে না এমনটা না বলছে। না, আমি যে 3 জন তো অলরেডি সে নমিনেশন পেয়েছেন, দিলশানা পারুল ঢাকা 19, তারপরে ঢাকা 20-এ একজন, আর হচ্ছে আরেকজন আমি ভুলে গেছি, মিতু মাহমুদা মিতু, উনি হচ্ছে ঝালকাঠি 1। সো এই পুরা জোটে এই 3 জন হচ্ছে মহিলা, এই 3 জন হচ্ছে এনসিপি। সো জামাত তো এইটাকেই দেখাবে যে এই যে আমরা তো নারীদের হচ্ছে আমাদের জোট থেকে তো আমরা নারীদেরকে দিয়েছি। সো এই যে মানে কাভারটা জামাত ইউজ করতে পারবে সেটা একটা অপরচুনিটিতে চলে আসলো। এনসিপি জামাতের ইসেতে যেটা হবে, এনসিপির হয়তো কয়েকজন জিতে আসবেন, কয়েকজন নেতা হয়তো জিতে আসবেন, কিন্তু যে পার্টি তার অর্গানাইজেশনাল উইকনেস আছে, যার হচ্ছে গিয়ে কোনো ধরনের আইডিওলজিক্যাল আইডেন্টিটি তৈরি হয়নি, সে যখন আরেকটা পার্টির উপরে ভোট দিয়ে জিতে আসে, সেটা যেই ব্যক্তিরা জিতে আসছেন তাদেরই উপকার হবে। দলের আর হচ্ছে গিয়ে আলাদা কোনো আইডেন্টিটি তৈরি হচ্ছে না। যেই দল আরেক দলের উপর নির্ভর করে জিতে আসে সেই দল তো আসলে ওই দলের উপরই নির্ভরশীল হলো। আপনি আপনার পার্টি গোছালেন কিভাবে? অসংখ্য ধন্যবাদ ডক্টর আসিফ জাহান। আমি চলে যেতে চাই আব্দুল্লাহ কাফি রতন। 1.5 বছরেরও বেশি সময় ধরে আমরা ঐক্যমত্য কমিশনের সংস্কার দেখেছি। সেই সংস্কার শুরু থেকে যে বিষয়টি আপনি অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম কিংবা কর্মকাণ্ড নিয়ে কথা বলছিলেন, সংস্কারটা আসলে হলো কোথায়? নির্বাচন কমিশন এখন পর্যন্ত প্রযুক্তিগতভাবে তো সচল হতে পারল না। এই প্রশ্ন যাওয়ার আগে আমি জাস্ট একটু আমার আন্ডারস্ট্যান্ডিংটা একটু বলতে চাই। যেমন দেখেন এখানে 2টা জোটের কথা বলা আছে। আমাদের একটা জোট আছে, আপনার লেফট বা ডেমোক্রেটিকদের একটা জোট আছে, গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট, সেটা তো আলোচনার মধ্যেই আসছে না। দুইটা জোটের কথা বলছে। আমি তো দেখি শেষ পর্যন্ত জোট হয়ে যাবে মানে একটা, কারণ জামাত ইসলাম এখন মূল টার্গেট হচ্ছে এই নির্বাচনে প্রধান বিরোধী দল হওয়া। বিরোধী দল হতে হলে 30টা সিট লাগে, সেই 30টা প্রধান বিরোধী দল হতে 30টা সিট লাগলে গ্রুপ থাকে। তারা ধর্ণা দিচ্ছে বিএনপির কাছে। তারেক রহমান আসার আগে 25শে ডিসেম্বর তিনি আসছেন, তার আগে 17 থেকে 21শে ডিসেম্বর জামাতের আমির লন্ডন সফর করেছেন, এবং সেখান থেকে যতটুকু আমার জানা যে তিনি তারেক রহমানের সাথে দেখা করেছেন, এবং তারা নিশ্চয়তা চাচ্ছে বিএনপির কাছে যে দীর্ঘদিন ধরে আমরা আপনাদের সাথে ছিলাম, অ্যাটলিস্ট 35টা আসন যেন আমরা সংসদে পাই। এবং মানে তারেক রহমানের সাথে দেখা করতে গিয়ে খালেদা জিয়ার মৃত্যুর পর সমবেদনা জানতে গিয়ে একই কথা কিন্তু শফিক সাহেব বলেছেন। শফিক সাহেবের নিজেরই হলো ত্রাহি অবস্থা, তিনি কি করে এনসিপিকে জিতাবেন, কি করে অন্যদেরকে জিতাবেন। ফলে আলটিমেটলি ঘটনাটা ঘটে যাবে যে নিজের যান বাঁচাও। সুতরাং তারা 35টা আসনের জন্য বিএনপির কাছে ধর্ণা দিবে, তখন এনসিপিও লেফট ওভার হয়ে যাবে, ওই অন্যান্য যে দলগুলি আছে সেগুলির কোনো আর পাত্তা থাকবে না। ফলে এইভাবেই বাংলাদেশের যে নতুন বন্দোবস্ত তৈরি করার কথা বলা হয়েছিল, তার চেয়ে একটা 79 সালে যে নির্বাচনটা হয়েছিল, তৃতীয় সংসদ নির্বাচন, যেটা এটা দ্বিতীয় সম্ভবত, সেই নির্বাচনে আসন ভাগাভাগির নির্বাচন হয়েছিল, কে কয়টা আসন পাবে সেটা ভাগ করে দেওয়া হয়েছিল। এই নির্বাচনটাকেও জামাত ইসলাম ভাগাভাগির নির্বাচনে রূপান্তরিত করতে চায়। ফলে একটা পুরনো জায়গায়, পুরনো বন্দোবস্তের মধ্যে আবার ওই জায়গায় ফিরে যাচ্ছে, যেই জায়গার জন্য আমরা শেখ হাসিনার বিরুদ্ধে হলো গণ অভ্যুত্থান করেছি। আর একটা যে সংস্কারের কথা যেটা বললেন, এক বাক্যে বলবো যে নির্বাচন কমিশন আমাদের আকাঙ্ক্ষিত সংস্কারের জায়গায় এখনো পৌঁছাতে পারে না। অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ কাফি রতন এবং ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই দেশ সাম্প্রতিক। সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ।